আবারও স্বাগত একুশে বিজনেস। দর্শক, এখন রয়েছে আসন্ন বাজেট ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ। আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি। আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ। প্রথমে আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই, এর আগে অন্তর্বর্তী সরকারের সময় যে বাজেটটি হয়েছিল গত বছর, অনেকেই বলেছিল, অনেক বিশ্লেষক বলেছিল যে এর আগের বছরে জাস্ট কপি পেস্ট ছিল গত বছরের বাজেট। নতুন সরকারের প্রথম বাজেট, এই বাজেটে কি আপনি কোনো ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছেন অথবা ব্যতিক্রম ধর্মী একটি বাজেট দেখতে পাচ্ছেন কিনা? ধন্যবাদ। কাট অ্যান্ড পেস্ট যদি বলি আমি, এটি কিন্তু সেই অবস্থায় আছে, আমি যদি বলি আর কি। আর ব্যতিক্রম বলতে কিছু কিছু এডিশন মধ্যে সবচেয়ে একটি নিউ এডিশন হচ্ছে যে সৃজনশীল অর্থনীতি। এইটি কিন্তু প্রায় 500 কোটি টাকা বা 300 বা 500 কোটি টাকার একটা নতুন বরাদ্দ আছে এখানে, যেটা গণমাধ্যমে দেখলাম। এটা নতুন বলতে পারেন। তারপরে সেফটি নেটের কিন্তু তারা পরিধি বাড়িয়েছেন এবং ভাতাও কিছু কিছু ক্ষেত্রে বাড়িয়েছেন, এই একটা বিষয় আছে। পাশাপাশি একটি সবচেয়ে বড় একটি অংশ আছে, সেটি হচ্ছে আমাদের 9th পে স্কেল। এটি কিন্তু আমি বলি যে গত বাজেটগুলোতে এটি ছিল না, এই ধরনের কোনো এনহ্যান্স স্যালারির কথা বলা ছিল না। কিন্তু এবারই প্রথম কিন্তু গত 15 বছর পর এইটির একটা আলোচনা শোনা যাচ্ছে এবং সম্ভবত এটা বাজেট আজকে যেহেতু অনুমোদন হয়েছে, এটি সরাসরি বরাদ্দ না থাকলেও বিভিন্ন খাত থেকে এটাকে বোধহয় সমন্বয় করবে, সেরকম একটা আছে বিষয়। আর ইম্পোর্টের কিছু ভ্যাট কমাবে, এটাই হচ্ছে মূলত নিউ এডিশন। আর কাঠামোগত দিক থেকে কিন্তু তেমন কোনো পরিবর্তন নাই, শুধু ফিগারের পরিবর্তন, যেটা গত বাজেট থেকে প্রায় 19%, 18-19% বাড়িয়ে এবার তার বাজেটটি করা হয়েছে, বড় ধরনের বাজেট। সেটাই আর কি। আমি মনে করি যে বাজেটের যে মানে গতিবিধি কাঠামো, এটি কিন্তু আগের মতনই রয়ে গেছে, অল্প কিছু এডিশন হয়েছে। জি, দর্শকদেরকে জানিয়ে রাখি, মন্ত্রিসভার বৈঠকে বাজেট উত্থাপন করা হয়েছে। আমরা কিছুক্ষণ পরে আরও আপডেট পাবো। এর মধ্যে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই। আপনি জানেন যে ট্রাম্পের পলিসি পর বিশ্বের বিভিন্ন দেশ আসলে হিমশিম খাচ্ছিল। সে জায়গায় আপনি জানেন যে কানাডাতে কিছু রিফর্ম পলিসি করা হয়েছে এবং তাদের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। এবং বাংলাদেশে এই বাজেটে ঘুরে দাঁড়ানোর জন্য, অর্থনীতির জন্য কিছু রয়েছে কিনা? আবার আপনি জানেন যে ব্যাংকিং খাতে যে একটা দুরবস্থা গিয়েছে, অনেক টাকা লুটপাট হয়েছে, এই জন্য কোনো ধরনের পদক্ষেপ কি নেওয়া হয়েছে? আচ্ছা, এটি হচ্ছে যে যেটি বললেন যে ট্রাম্পের যে রেসিপ্রোকাল ট্যারিফের, এটা কিন্তু আমাদের উপর আরো চাপ কিন্তু বেড়েছে। সাম্প্রতিককালে আরো 10% কিন্তু শুল্কের একটা বিষয় আলোচনা আসছে, সেটা অবশ্য লেবার যে ফোর্স এই লেবারদের উপরে যে একটা অভিযোগ আসছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সেটি এখন পর্যন্ত আলোচনার পর্যায়ে আছে আর কি। এবং আপনি আরো লক্ষ্য করেছেন যে আমাদের কিন্তু এই ট্যারিফের অবস্থায়, মানে ট্রাম্পের ট্যারিফের, বাংলাদেশে কিন্তু গার্মেন্টস সেক্টর একটা অস্বস্তিকর অবস্থা এবং অস্থিরতা বিরাজ করছে। আপনি দেখছেন যে অনেক কারখানা ছাঁটাই করা হচ্ছে এবং আগেও কিছু কারখানা বন্ধ হয়ে গেছে। সেদিক থেকে কিন্তু আমাদের একটা উদ্বিগ্নের বিষয় কিন্তু আমাদের সামনে এসে হাজির হয়েছে। সেটি একটি বিষয়। আরেকটি যেটি প্রশ্ন করলেন, যে কি প্রশ্ন করলেন পরেরটা? যে ব্যাংকিং খাতে আপনি জানেন যে অনেক টাকা পাচার হয়েছে এবং ব্যাংকিং খাত কিন্তু নাজুক অবস্থায় রয়েছে। এই খাতকে পুনরুদ্ধার করার জন্য কিছু করা হয়েছে কিনা? না, এখন কথা হচ্ছে যে এটি কিন্তু হঠাৎ করে হয়নি। এটি বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্টের সময় থেকে শুরু করে ব্যাংকিং খাতের অস্থিরতাটা একবারে বেড়েছে এবং আপনি দেখছেন গত কয়েক সপ্তাহে কিন্তু কয়েকদিনে ইসলামী ব্যাংকের বিষয়টা, সবচেয়ে বড় ট্রানজাকশন বলি বা বড় ব্যাংক বলি ইসলামী ব্যাংক, সেই ব্যাংক এখন কিন্তু অনাস্থার জায়গায় চলে গেছে। সবকিছু মিলে এবং 5টা ব্যাংকের যে অবস্থা প্লাস অন্যান্য ব্যাংকের অবস্থা, এটি কিন্তু দুরবস্থা। সেখানে যদি এবার বাজেটে, আমি জানি না ক্লিয়ার যে এটার ব্যাপারে, অবশ্যই বাজেটে যেহেতু এই সমস্যাগুলো, সংকটটা অলরেডি কিন্তু কয়েক মাস থেকে চলছে, সুতরাং এই বাজেটে কিন্তু এটার একটা সমাধান, যদিও নির্দেশনা কিছু কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমার মনে হয় যে এখানে কিছু ইনজেক্ট করার মতন কিছু কি বলে সুপারিশ থাকতে পারে। যদিও আমরা দেখছি বাংলাদেশ ব্যাংক ইন্ডিপেন্ডেন্টলি যখন নতুন গভর্নর আসার পর বেশ কিছু স্টিমুলাস প্যাকেজ দিচ্ছে, যদিও এটা বাজেটের সাথে সম্পৃক্ত নয়, তারপরও চেষ্টা করে যাচ্ছে আমরা বলতে পারি, এবং 60,000 কোটি টাকার মতো।
প্রায় হ্যাঁ স্টিমুলাস সেটি প্যাকেজ আমি দিচ্ছে। বলতেছিলাম, হ্যাঁ যেটি বলতেছিলাম যে এই যে 60,000 কোটি টাকার একটা স্টিমুলাস প্যাকেজ দেওয়ার কথা, যেসব কারখানা বন্ধ হয়ে গেছে, জি। এবং সেখানে ব্যাপারটা হচ্ছে যে তারা যাদেরকে দিবে এটা কিন্তু একটু খুব টাফ জব। কারণ হচ্ছে এই সিক আদৌ আদৌ সেগুলো সিক কিনা, কিংবা ইচ্ছাকৃত বন্ধ হয়েছে কিনা, আদৌ তারা ঘুরে দাঁড়াতে পারবে কিনা, সেই জায়গাগুলো কিন্তু এখনো প্রশ্নের মুখোমুখি আমরা সবাই। জি। সুতরাং সে জায়গায় কতটুকু বাস্তবতা আসবে, সফলতা আসবে, সেটা কিন্তু দেখার বিষয়। জি, আমরা এখানে কিন্তু হ্যাঁ ব্যাংকে দেখছি আবেদন পড়ছে কিন্তু, এবং এক্ষেত্রে অচল এবং সচল দুই ধরনের প্রতিষ্ঠানের জন্যই কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। অচল 20,000, সচলের জন্য 40,000 কোটি টাকা। কিন্তু আপনি যদি আবেদনের পরিমাণটা দেখেন, এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক আরেকটি সার্কুলার দিয়ে প্রসেসটা যেন দ্রুত হয়, ব্যাংকের এন্ড থেকে যেন সিদ্ধান্ত তাড়াতাড়ি আসে, সেটার জন্য কিন্তু পদক্ষেপ নিতে বলেছে। তাহলে এই জিনিসগুলো ব্যাংকিং খাতে প্রভাব পড়বে কিনা? না, অবশ্যই কিছুটা প্রভাব পড়বে, কারণ ব্যাংকগুলো স্থবির অবস্থায় চলে গেছে, ব্যাংকিং খাত। সুতরাং এটাকে ঘুরে ধরার জন্য বিভিন্ন ভাবে পদক্ষেপ নিচ্ছেন। কতটুকু এই যে বলা হয় যে শুধু প্যারাসিটামল দিয়ে সাময়িক জ্বর সারে, কিন্তু জি। যে রোগ আছে সেই রোগে যদি আইডেন্টিফাই করতে না পারে, তাহলে কিন্তু এটা এই এত কি বলে স্টিমুলাস প্যাকেজ দিয়ে কিন্তু টাকাগুলো আবার কারো কারো পকেটে চলে যাবে। জি। সুতরাং এই কারণে এটি অত্যন্ত বুঝে সুঝে, অত্যন্ত আমি বলবো যে খুঁটিয়ে দেখে যেসব কারখানা ঘুরে দাঁড়াতে পারবে, তাদেরকে দ্রুত, দরকার হলে তাদেরকে পোস্ট করে নিয়ে এসে তাদেরকে এই ধরনের একটা কি বলে স্টিমুলাস প্যাকেজ ধরাই দিতে হবে, জি, তাহলে হয়তো আমি তারা ঘুরে দাঁড়াবে। আমি আরেকটি জিনিস রিলেট করতে যাচ্ছি। আপনি জানেন যে আমাদের প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ অনেক তলানিতে এবং 10 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে। আরেকদিকে মূল্যস্ফীতিও একটু বেশি, আর ব্যাংকের সুদহার তো এখনো আসলে সিঙ্গেল ডিজিট বলা যায় না। এই ক্ষেত্রে এই যে সুদহার, মূল্যস্ফীতি এবং এর আগে যে অবস্থান ছিল, এর সাথে আপনি রিলেশনটা কিভাবে দেখবেন এই বাজেটে? এই বাজেট আসার আগে আপনি দেখেছেন যে আমার মূল্যস্ফীতি কিন্তু এক ধাপ বেড়েছে, কারণ বিদ্যুতের দাম এবং 2 ধাপে জ্বালানির দামের কারণে অলরেডি কিন্তু মূল্যস্ফীতি জি। বেড়েছে। এবং জানেন আপনি যে গত বাজেটে কিন্তু গত গভর্নর আর কি হাসান মনসুর, উনি বলেছেন যে জুনের মধ্যে কিন্তু 6% জি। আসবে মূল্যস্ফীতি। আর এবারে কিন্তু বাজেটে এবারও 7.5 ধরা হয়েছে, রাইট? 7.5 ধরা হয়েছে এবং গ্রোথ ধরা হয়েছে 6.5। জি। সুতরাং এইটাই বর্তমান যে অবস্থা যাচ্ছে, তাতে করে আমার মনে হয় না, কিন্তু অনেকেই বলেছে, আমি দেখলাম যে এটা কোনোভাবেই সম্ভব না মূল্যস্ফীতিকে কমানোর জন্য। মূল্যস্ফীতি কমাতে হলে ওখানে যেমন মনিটারি পলিসি, টাইটেন মনিটারি পলিসি, এখানে কিন্তু ফিসকাল পলিসিতে একটা সমন্বয় নিয়ে জি। আসতে হবে। জি। সে জায়গায় কিন্তু মানে কি বলে মূল্যস্ফীতি কমানোর আমি কোনো লক্ষণ দেখছি না, এটা এসে দেখার বিষয়। তাহলে এবং কি যেটা মূল্যস্ফীতি না কমলে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ বাড়বে? ক্রেডিট গ্রোথের সঙ্গে তো এটা কোনো সেরকম সম্পর্ক নেই। না, ক্রেডিট গ্রোথ প্রাইভেট হচ্ছে সেক্টরের যে ফাইন্যান্সিং যদি ব্যাংক থেকে আমরা ধরি, প্রাইভেট সেক্টর ক্রেডিট হ্যাঁ গ্রোথ হ্যাঁ, ফাইন্যান্সিং ব্যাংক প্রাইভেট থেকে। সেক্টরে ফাইন্যান্সিং হবে কিভাবে? এখন যদি সরকার যদি 16 কোটি কি 112 কোটি, সম্ভবত 1,12 কোটি টাকা যদি প্রাইভেট সেক্টর থেকে তারা লোন নেয়, তাহলে প্রাইভেট সেক্টর যারা ইনভেস্টর আছে তারা জি। কিভাবে পাবে? এবং সেখানে তো সুদের হার অনেক বেশি, জি। কস্ট অফ ফান্ড কিন্তু অনেক বেশি। জি। তাহলে তো যে অবস্থা সেই অবস্থা থেকে গেল। এতে করে কিন্তু মূল্যস্ফীতি আরো বাড়ার সম্ভাবনা আছে, এবং বিনিয়োগ কিন্তু হচ্ছে না, কর্মসংস্থানও হচ্ছে না। জি। সুতরাং অর্থনীতি কিন্তু আরেক দিকে চাপের মধ্যে পড়বে। জি, আপনি যেটি তুলে ধরলেন যে ঘাটতির একটি অংশ পূরণ করা হবে ব্যাংক থেকে ঋণ নিয়ে, এবং টোটাল ঘাটতির পরিমাণ ধরা হচ্ছে 2,43,000 কোটি টাকা এবারের বাজেটে। তাহলে এই ঘাটতি যে সবসময় ব্যাংক থেকে অর্থায়ন করা হয় অথবা বিদেশি অর্থায়ন করা হয়, এর কি বিকল্প কোনো সোর্স আছে কিনা? কারণ ব্যাংক থেকে যে বিকল্প সব টাকা, হ্যাঁ, বিকল্প সোর্স হচ্ছে আপনার রেভিনিউ কালেকশন, যেটা এনবিআর করে। এনবিআর তো আসলে আমি মনে করি যে এনবিআর ফেল করেছে। কারণ হচ্ছে যে গত বছরও কিন্তু 1 লাখের মতন এখনো লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছে। জি। সেই ধরনের একটা প্রতিষ্ঠানকে যদি আপনি আরো চাপিয়ে দেন, তাহলে তার পক্ষে কি সম্ভব কিনা ঠিক আমার জানা নেই। কারণ হলো যে অটোমেশনের অবস্থা প্লাস এনবিআর এর যে মানে সক্ষমতা, এগুলো বিবেচনায় নিয়ে তারপরে এত বড় ধরনের রেভিনিউ তাদের উপরে কিন্তু চাপিয়ে দেওয়াটা উচিত ছিল আর কি। জি। এবং আপনি জানেন যে এখন জিডিপির আকার $501 বিলিয়ন, অর্থাৎ $500 ট্রিলিয়ন। এবং আমরা জানি যে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে ইউএসএতে যে একাই $4 ট্রিলিয়ন। এখনও আমরা $1 ট্রিলিয়ন পৌঁছাতে পারিনি। যাই হোক, এক্ষেত্রে রাজস্ব আদায়ের যেটি বলছিলেন যে এনবিআর ফেল করেছে, যে লক্ষ্যমাত্রা থাকে সেটি অ্যাচিভ করতে পারে না। এক্ষেত্রে এবার ধরা হয়েছে 6 লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা। এটি একটু আকাশচুম্বী মনে হচ্ছে না? অবশ্যই আকাশচুম্বী, এবং শেষ পর্যন্ত গিয়ে যেটা দাঁড়াবে, এখন আপনারা তো গত বাজেট নিয়ে কিন্তু আলোচনা করছেন না, কারণ গত বাজেটটা কতটুকু বাস্তবায়ন হয়েছে
আমরা সেটা কিন্তু সেইভাবে আলোচনায় আসছে না। কিন্তু নতুন বাজেটকে আমরা দেখছি এটা কি স্বপ্নের বাজেট না উচ্চাভিলাষী বাজেট এইসব দিয়ে শেষ বছর শেষ সময় গিয়ে দেখবেন যে এই বাজেটের কি অবস্থা। তা জি সুতরাং এটি কোনোভাবেই মানে এই অবস্থায় আর কোনো ওয়ে আছে কিনা জানি না, সেটার জন্য অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত। জি জি কিন্তু আমরা শেষ পর্যন্ত গিয়ে দেখি কি যে বাজেটের ওই 50% 60% বাস্তবায়ন হচ্ছে। জি সুতরাং এভাবে চলতে থাকলে যে 1 ট্রিলিয়ন বলেন আর যাই বলেন না কেন গ্রোথ, এটা কিন্তু কোনোভাবে সম্ভব না। এটা জি যদি সব ক্ষেত্রে শুধুমাত্র বাজেট বাদেও কিন্তু অনেকগুলো ইস্যু এখানে আছে, জি হোলিস্টিক যদি একটা চেঞ্জ না আসে তাহলে কিন্তু এটা ঘুরে দাঁড়াটা জি খুবই কষ্টকর। একই সঙ্গে কিন্তু আমাদের যে গ্রোথের যে বিষয়টা বলা হচ্ছে বা জিডিপির যে বিষয়টা বলা হচ্ছে সেটাও কিন্তু সম্ভব না। জি, আমরা আপনার সাথে আরও আলোচনা করব। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি রয়েছে আপনি যেটা ধরলেন যে বাস্তবায়ন হওয়াটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। বাস্তবায়নের ক্ষেত্রে টোটাল বাজেট এবং এডিপির বাস্তবায়ন নিয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21শে বিজনেস। দর্শক, বিরতির আগে আসন্ন বাজেট ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আইনুল ইসলামের সঙ্গে। প্রিয় দর্শক, 21শে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও ফিরছি আলোচনায়। যে আইনুল স্যার, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই বাস্তবায়ন নিয়ে। আপনি জানেন যে বাজেটের বাস্তবায়ন আপনি যেটা বলেন 50 থেকে 60% হয়ে থাকে। বাস্তবায়ন 60% হলো, এবং বাস্তবায়ন সঠিক জায়গায় হচ্ছে কিনা এটা কি আসলে আমাদের চেক করার মতো, অথবা এটাতে নজরদারি করার জন্য যথাযথ ব্যবস্থা রয়েছে কিনা? ধন্যবাদ। যেটি বললেন যে বাজেট আমাদের এডিপির বাস্তবায়ন নিয়ে বরাবরই কিন্তু আমাদের কথা থাকে, প্রশ্ন থাকে, কোয়েরি থাকে। সেটি হচ্ছে যে এবার দেখুন যে গত বাজেটের পরে 2 লাখের মানে 3 লাখের কম ছিল এডিপি, জি সেখানে বাস্তবায়নের হার গত 10 মাসে 34 পয়েন্ট সামথিং, মানে 36 বা 35 এরকম। জি এবং 2 মাসে, লাস্ট 2 মাসে এটি হয়তো 50%-এর দিকে আছে। সুতরাং এটি কিন্তু সবচেয়ে বড় কনসার্ন আমাদের। শেখ হাসিনার যে সরকার সেখানে প্রায় 1200 উপরে, 1200-র উপরে, এবং সরি 1300-র মতন প্রকল্প কিন্তু অলরেডি চলমান। জি সেই প্রকল্পগুলো স্লো হয়ে গেছে, সেগুলো কি এগিয়ে নিতে হবে, সেটা একটা বিষয়। নতুন কিছু প্রজেক্ট আছে, এগুলোকে এটা শুরু থেকে আমলাতান্ত্রিক নানান ধরনের সমস্যায় কিন্তু সবসময় একটু বাস্তবায়নের কি বলে স্লো হয়। জি এবারও সেই অবস্থায় নতুন করে কি ধরনের মনিটরিং করবে এগুলো, এবং যে সমস্যাগুলো অলরেডি আইডেন্টিফাইড সেই সমস্যাগুলো যদি সামনে নিয়ে এটি সমাধান করার চেষ্টা করে তাহলে গতি হয়তো একটু একটু বাড়বে। জি, মাতারবাড়ি, রূপপুর, মহেশখালী, আরও যত বড় ধরনের প্রকল্প রয়েছে, এরপরে মেট্রো রেল রয়েছে, সব যে প্রকল্পগুলো রূপপুর আছে, জি সবগুলো কিন্তু সবগুলো এগুলোর বরাদ্দ যে বাড়ার প্রস্তাবনা দেয়া হয়েছে, আসলে এটাও যৌক্তিক কিনা সময়ের দাবি অনুযায়ী? বাড়ার প্রস্তাবনা কারা দিয়েছে? যারা এই প্রজেক্ট গুলো করছে, প্লাস এখানে বিদেশি এখানে যুক্ত আছে। হ্যাঁ, আমি যেটা দেখলাম যে মেট্রো রেলেরও কিন্তু খরচ বাড়বে। সুতরাং আপনি দেখেন ইনফ্লেশন তো হচ্ছেই, সুতরাং ইনফ্লেশনের কারণে কিন্তু খরচ বাড়াটা এটা অস্বাভাবিক না। জি কিন্তু এগুলোকে ফেস করে এটাকে বাস্তবায়ন করা আসলে সরকারের জন্য কিন্তু খুবই সমস্যা। জি পাশাপাশি আমাদের যে সুশাসনের যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে সুশাসনের যে অবস্থাটা, এই অবস্থা থেকে বেরিয়ে না এসে আমি যত রকমের উদ্যোগ নেই না কেন সেই উদ্যোগটা কিন্তু বাস্তবায়নে অনেক বাধাপ্রাপ্ত হয়। জি, এক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে যে মাথাপিছু আয় বাংলাদেশে বেড়েছে এবং $3020 গিয়েছে। এক্ষেত্রে ভারতকে এগিয়ে গিয়েছে মাথাপিছু ইনকাম হিসেবে, জিডিপি পার ক্যাপিটা। কিন্তু আসলে কি আমরা আমাদের যে অবস্থান, মূল্যস্ফীতি বিবেচনা করলে আগে যে পরিমাণ খরচ হতো এখন তো তার চেয়ে আরও বেশি হচ্ছে, আমরা কি আসলে এগিয়েছি ইনকামের দিক থেকে? এগিয়েছি বলতে যদি আমি ইনফ্লেশনের কথা বলি সেদিক থেকে কিন্তু আমরা খুব একটা এগিয়েছি বলে মনে হয় না। কিন্তু ইন ফিগারে কিন্তু যেন আমাদের তো বড় একটা অর্থনীতি হয়ে গেছে, কিন্তু সেখানে 18 কোটি লোক, এবং এই যে যেটা বলা হচ্ছে যে 51 হচ্ছে কি বলে 500 বিলিয়নের মতো $501 বিলিয়ন। হ্যাঁ, বিলিয়ন ডলার যদি আমাদের জিডিপি হয়ে থাকে হ্যাঁ জি তাহলে কিন্তু এটাকে ভাগ করলে কিন্তু বাড়ে। সেখানে জি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের বৈষম্য। এখন এই আয়টা কাদের বাড়ছে? আয়টা কি আপনার আমার আর রিকশাওয়ালার মধ্যে? কিন্তু সবার আয় নিয়েই কিন্তু গড়টা হয়। সেখানে জি
যেহেতু বড় ধরনের একটা বৈষম্য কিন্তু চলমান, সেখানে কিন্তু যেটা আপনি বললেন যে কনসার্নটা, সেই কনসার্নটাই হচ্ছে রাইট। সেটি হচ্ছে যে আদৌ আমরা কি এগিয়েছি কিনা। জি, এই কনসেন্ট করার জন্য আপনি 18 কোটি মানুষের কথা বললেন। এক্ষেত্রে হায়ার ইনকাম আমি ধরে নিলাম 1 কোটি, কিন্তু যদি এর মধ্যে ওয়ার্কফোর্স আরও 10 থেকে 11 কোটি লোয়ার ইনকামের মধ্যে থাকে, তাদের এই যে জীবন ব্যবস্থা আরও সহজ করার জন্য, লাইফস্টাইল আর একটু অ্যাফোর্ডেবল করার জন্য সরকারের কি দেখা দরকার ছিল? না, দেখার দরকার ছিল যেমন কর, কি বলে যেটা সিলিংটা আমাদের, হ্যাঁ, করমুক্ত আয়, সেই করমুক্ত আয় কিন্তু আরেকটু বাড়ানো উচিত ছিল। যদিও আমি শুনছি যে 3,75,000 কোটি টাকা জি, বাড়ছে প্লাস কিছুটা, 25,000 টাকার মতো। বেড়েছে, প্লাস যে যে সামাজিক সুরক্ষা খাতকে একটু বাড়াচ্ছে আর কি। কিন্তু কর্মসংস্থান যদি করা না হয়, কর্মসংস্থান মূলত কর্মসংস্থান, দেখেন শিক্ষিত বেকার কিন্তু প্রত্যেক বছর 23 লাখের মতন কিন্তু যোগ হচ্ছে, তাদের জন্য চাকরি আছে কিনা। জি, আমরা তো যেটা আপনি দেখেন সবগুলো সঙ্গে ইন্টারলিঙ্ক, যদি প্রাইভেট সেক্টরের যদি এক্সপানশন না হয়, তাহলে কর্মসংস্থান হবে কোথায়? তাহলে আপনি জিডিপি বাড়বে কাদের? জিডিপি বাড়বে ওই 25% লোকের। 18 কোটির মধ্যে 25% হচ্ছে উপরের দিকে, শুধু বাকি 75% কিন্তু তারা প্রান্তিক পর্যায়ে বলতে গেলে আর কি। জি। সুতরাং সেদিক থেকে জিডিপির গ্রোথের দিকে যদি আমরা বেশি নজর দেই, তাহলে কিন্তু আসলে অর্থনীতিকে ততটা এগিয়ে নেওয়া যাবে কাদের ধনী শ্রেণীকে আমরা এগিয়ে নিচ্ছি। জি, আপনি জানেন মূলধনী যন্ত্রপাতির ক্ষেত্রে খরচ কিছুটা কমানোর চেষ্টা করছে সরকার। এছাড়া কাঁচামাল রয়েছে। আরও বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের জন্য ভালো পরিবেশ তৈরি করার জন্য। আমার প্রশ্নটি হচ্ছে, আপনি জানেন যে ইউএসের ট্রাম্প ট্যারিফের পর এই যে নতুন যে ধাক্কা 10% আরও বেশি ট্যারিফ বাড়লো, আমাদের এক্সপোর্ট যেটি রয়েছে সেটি বাড়া হবে 10% খুব শীঘ্রই। কিন্তু এক্ষেত্রে আমাদের এক্সপোর্টে যে বর্তমান ট্রেন্ড রয়েছে, এই ট্রেন্ডটি ধরে রেখে এক্সপোর্ট বাড়ানোর জন্য কোনো পদক্ষেপ কি নেওয়া হচ্ছে? এক্সপোর্ট বাড়ানোর জন্য আমি দেখলাম যে কিছু কিছু প্রণোদনা দেওয়া হচ্ছে, কিছু কিছু ট্যারিফকে কমানো হচ্ছে। এটি একটা বিষয় আছে, কিন্তু আমাদের কিন্তু এক্সপোর্ট কিন্তু আমাদের নিম্নগামী। জি স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? দুঃখিত দর্শক, আমরা আবারও যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছি। স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম অর্থনীতিবিদ ডক্টর আইনুল ইসলামের সঙ্গে। আমরা আলোচনা করছিলাম আসন্ন বাজেট নিয়ে। দর্শক, এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি। ফিরে আসবো বেলা 2টা 30 মিনিটে আবারও। 21-এর সঙ্গেই থাকুন।